আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমরা অনেকেই রবীন্দ্রনাথের ছোট গল্প অপরিচিতা নিয়ে কথা বলতে বলেছ। তো চলো আজকে অপরিচিতা গল্পের সাথে পরিচিত হয়ে নিই। গল্পটি রচনা করেছেন আমার এবং অনেকেরই প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1861 সালের 7ই মে, বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা, বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতেই বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ, সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর সমতুল্য। 1284 বঙ্গাব্দে, ইংরেজি 1877 সালে 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে দীর্ঘ 64 বছরে তিনি যত গল্প লিখেছেন, সেই গল্পগুলো গল্পগুচ্ছ গ্রন্থে 95টি ছোট গল্প, সাথে সে গল্প স্বল্প লিপিকা গ্রন্থে আরও গল্প সংকলিত হয়েছে। তার রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানের গল্প। পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলদহে বসবাসের সময় রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। তার রচিত কয়েকটি উপন্যাস হচ্ছে চোখের বালি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ। উল্লেখযোগ্য নাট্যগ্রন্থ হচ্ছে, নাট্যগ্রন্থ মানে নাটকের বই, রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। 1941 সালে 7ই আগস্ট, বাংলা 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন অবসান ঘটে। এবার চলো আমরা মূল গল্পে প্রবেশ করি। গল্পটির চরিত্রগুলো হচ্ছে অনুপম, কল্যাণী, অনুপমের মা, অনুপমের মামা, শম্ভুনাথ সেন, কল্যাণীর বাবা হরিশ, অনুপমের বন্ধু বিনু, অনুপমের পিস্তুত ভাই, পিস্তুত মানে ফুফাতো ভাই। গল্পটি শুনবো আমরা অনুপমের কাছ থেকে। আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে, তবু ইহার বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সে ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। গল্প শুরুতে আমরা জানতে পারি অনুপমের বর্তমান বয়স 27 বছর। জীবনটা বেশি বড় না হলেও তার জীবনের একটি মুহূর্তের গল্প শোনাবে সে আজ। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখের বিদ্রূপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। কলেজের সব পরীক্ষাও অনুপম পাশ করে ফেলেছে। ছোটবেলা থেকে সে সুন্দর, তাই পণ্ডিত মশাই তাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করতেন। তখন লজ্জা পেলেও এখন অনুপম চায় আবার জন্ম হলে সে যেন এমন তুলনা শুনতে পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্রও পান নাই।
মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। অনুপমের বাবা পেশায় উকিল ছিলেন। প্রথমে গরিব হলেও পরবর্তীতে তিনি সম্পদের মালিক হন। প্রচুর টাকা আয় করে ভোগ করার আগে পৃথিবী ছেড়ে চলে গেলেন। মৃত্যু তার প্রথম অবকাশ। আমার তখন অল্প বয়স, মার হাতেই আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এই কথা তিনি ভুলেন না, আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলে মানুষ বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। বাবার মৃত্যুর সময় অনুপমের অল্প বয়স ছিল। মায়ের হাতে এসে মানুষ। তার মা গরিবের ঘরের মেয়ে ছিলেন, তাই তারা যে ধনী এ কথা অনুপমের মা নিজে ভুলতেন না, অনুপমকেও ভুলতে দিতেন না। অতি আদরের, ফলে বয়স হলেও তার বাচ্চা ভাব যেন রয়ে গেল। তাই ব্যঙ্গ করে বলেছে, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি মনে হয় তাকে। অন্নপূর্ণা হচ্ছে দেবী দুর্গা, গজাননের ছোট ভাই মানে দুর্গার বড় ছেলে, গণেশের ছোট ভাই কার্তিকেয়। আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বছর 6 বড়, কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে চুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষ রস পাইবারও জো নাই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না। অনুপমের আসল অভিভাবক তার মামা। তাদের বয়সের ব্যবধান বছর 6। সমস্ত সংসারের সব কিছু তার দখলে। তার অনুমতি না থাকলে এ সংসারে কিছুই হয় না। তাই অনুপমকে কিছু নিয়ে ভাবতে হয় না। ফল্গু একটি নদীর নাম, তার উপরের স্তর সব বালি। বালি না সরালে নদী থেকে পানি নেওয়া যায় না। ঠিক তেমনি মামা অনুমতি না দিলে এই সংসারেও কিছু হয় না। কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না, ভালো মানুষ হবার কোনো ঝঞ্ঝাট নাই। তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। এখানে অনুপম তার নিজের সম্পর্কে বলেছে, সে নিতান্ত ভালো মানুষ, তামাকটুকু খায় না, মায়ের আদেশ মেনে চলে, না মেনে চলার ক্ষমতা তার নেই। নারীর শাসনে চলার জন্য সে প্রস্তুত। যদি কোনো কন্যা বর নির্বাচন করতে চায় সে যেন বিষয়টি মনে রাখে। স্বয়ংবর মানে হচ্ছে যে কন্যা নিজে বর নির্বাচন করে। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসবে সে মাথা হেট করিয়া আসবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ সে টাকা দিতে কসুর করিবে না। যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। ধনী পরিবার থেকে অনুপমের জন্য বিয়ের অনেক প্রস্তাব আসলেও মামার জন্য তা হয়নি। ধনীর কন্যা মামার পছন্দ নয়। সে চায় মাথা নিচু করে এই ঘরে বউ আসুক, যাকে শাসন করা যাবে। অথচ টাকার প্রতিও মামার অনেক লোভ। তিনি এমন কন্যার বাবা চান যে ধনী নয়, তবে টাকা দিতে কসুর করবে না, শোষণ করলেও প্রতিবাদ করবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে, যদি বলো, একটি খাসা মেয়ে আছে। কিছুদিন পূর্বে এমএ পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু ধু করিতেছে। পরীক্ষা নাই,
উমেদরি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তা নাই, শিক্ষাও নাই, ইচ্ছা নাই, থাকিবার মধ্যেও ভেতরে আছে মা এবং বাহিরে আছে মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এমন সময় আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নব পল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল। আমার মন ছিল তৃষ্ণার্ত। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। কিছুদিন আগেই অনুপম এমএ পাশ করেছে। পরীক্ষা নেই, চাকরি নেই, চাকরি করার চিন্তা নেই, পরিবারে মামা আছে, তাই বিষয় নিয়েও চিন্তা করতে হচ্ছে না। ঘরে বাইরে আছে মা এবং মামা। এমন সময় কলকাতা থেকে বন্ধু হরিশ এসে অনুপমকে জানায় বিয়ের জন্য তার কাছে একটি ভালো মেয়ের সন্ধান আছে। অনুপম হরিশকে বলে তার মামাকে জানাতে। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনটি। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর নাই, সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। হরিশ খুব ভালো গল্প করতে পারে, মামাও তাকে পছন্দ করে। হরিশ মামাকে মেয়ের সম্পর্কে বলল, যদিও মেয়ের চেয়ে মেয়ের বাবার খবরে মামার আগ্রহ বেশি। তিনি যেমন কন্যার বাবা চান, মেয়েটির বাবা ঠিক তেমনই। আগে বংশে ধন সম্পদ থাকলেও এখন তেমন নেই, অন্য স্থানে গিয়ে বাস করছেন বর্তমানে। একটি মেয়ে ছাড়া আর কেউ নেই, তাই যা কিছু আছে সব মেয়েই পাবে। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভারী হইল। বংশে তো কোনো দোষ নাই। না, দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙাপন। কাজেই বাপ কেবল সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। মেয়ের বয়স 15 শুনে মামা একটু অখুশি হলেন। বাবা তার মেয়ের জন্য যোগ্য বর না পাওয়াতে বাবা অপেক্ষা করে আছেন ভালো বরের জন্য। এইদিকে মেয়ের বয়স বেড়ে যাচ্ছে। বরের হাট মহার্ঘ মানে হচ্ছে বর সংখ্যায় কম বা বর তেমন পাওয়া যায় না। তারপর ধনুক ভাঙা পণ বলতে বোঝানো হচ্ছে একদম যোগ্য বর খুঁজছে, তাই মেয়ের বয়স বেড়ে গেলেও বাবার ছেলে পছন্দ হচ্ছে না। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যগড় পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। হরিশের কথা শুনে মামার মেয়ে পছন্দ হলো। মামা কলকাতার বাইরে যান না, তাই তিনি গেলেন না। অনুপমের ইচ্ছা ছিল নিজে গিয়ে মেয়ে দেখে আসবে, কিন্তু সাহস করে কথাটি বলতে পারেনি। মনু হচ্ছে একজন মুনি, তার মানুষের আচরণ সম্পর্কিত গ্রন্থ বা বই হচ্ছে সংহিতা। এখানে বলা হয়েছে মামাও যদি
মুনি হতেন এবং মুনির মতো আচরণ সম্পর্কিত কোনো গ্রন্থ রচনা করতেন, তাতে কলকাতার বাইরে যাওয়া একদমই মানা থাকত। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিসতুত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আর্ট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। মেয়েকে আশীর্বাদ করার জন্য অনুপমের ফুফাতো ভাই বিনু দাদাকে পাঠানো হলো। তার উপর অনুপমের 16 আনা ভরসা। তিনি মেপে কথা বলেন, অন্যরা চমৎকার বললে তিনি বলেন চলনসই। সেই বিনু দাদা বলল, মন্দ নয়, খাঁটি সোনা। ফলে অনুপম বুঝতে পারল তার বিয়েতে প্রজাপতি ও পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা। কামদেবতা মদনদেব যে বাণ ব্যবহার করেন তা হচ্ছে পঞ্চস্বর। অতএব এই বিয়েতে দেবদেরও মত রয়েছে। পরের ভিডিওতে এর পরের অংশ নিয়ে আলোচনা হবে। আশা করি তোমরা সঙ্গে থাকবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।